ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সাম 2024কে লক্ষ্য রেখে আমরা সম্পূর্ণ ফ্রিতে কিছু মক টেস্ট ডেলি বেসিসে প্রোভাইড করছি। মূলত মক টেস্টগুলো বেশিরভাগই রেকর্ডেড ভিডিও এবং কিছু কিছু আমরা লাইভ ভিডিও আলোচনা করছি। এছাড়া আমাদের চ্যানেলে আমরা ডাব্লিউবিপি এবং কেপির জন্য কনসেপচুয়াল ক্লাস হিসাবে ফ্রিতে ডেলি বেসিসে ক্লাস করাচ্ছি। এই সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের যে সেটটা, মূলত এই সেটগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং বর্তমানে ডাব্লিউবিপিআরবি যে ধরনের কোশ্চেন দিচ্ছে বিভিন্ন পরীক্ষায়, তার ওপর অ্যানালাইসিস করে এই সেটটি নিয়ে আসা হয়েছে। তাই প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিও স্কিপ না করে পুরোটি দেখুন। আমাদের সেটের 9 নম্বর সেটের প্রথম প্রশ্ন, ভারতীয় নন এমন কে প্রথম ভারতরত্ন পান? অপশন এ নেলসন ম্যান্ডেলা, অপশন বি মাদার টেরেসা, অপশন সি খান আব্দুল গফর খান অ্যান্ড ডি দলাই লামা। আপনারা যদি পারেন অবশ্যই এগুলো আপনাদের খাতায় লিখে রাখবেন, বা আমাদের যে প্রশ্নগুলোর মধ্যে কতগুলো পারছেন সেগুলোও লিখে রাখতে পারেন। এক্ষেত্রে সুবিধা কী হবে আপনার, আপনি বুঝতে পারবেন আপনার প্রিপারেশন লেভেলটা কতটা। তাহলে ভারতরত্ন থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসতে পারে। প্রশ্নগুলো যেটা, যে ভারতীয় নন এমনকে প্রথম ভারতরত্ন পান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সবার মনে একটা জিনিস আসবে প্রথমেই এখানে, যে উত্তর হবে মাদার টেরেসা। কারণ আমরা জানি মাদার টেরেসা ভারতরত্ন পান 1980 সালে। আর খান আব্দুল গফর খান, ইনিও ভারতরত্ন পান 1987-এ। ঠিক একই রকমভাবে নেলসন ম্যান্ডেলা, ইনিও ভারতরত্ন পান 1990 সালে। কিন্তু ঘটনাটা হচ্ছে, মাদার টেরেসা যখন 1980 সালে ভারতরত্ন পান, তখন কিন্তু তিনি ভারতীয় নাগরিক। অর্থাৎ আমরা জানি যে ভারতীয় যে নাগরিকত্ব আইন রয়েছে, সেই অনুযায়ী বিদেশি যারা আছে তারাও ভারতের নাগরিকত্ব নিতে পারে রেজিস্ট্রেশনের মাধ্যমে। সেই হিসাবে তখন তিনি কিন্তু ভারতীয় হয়ে গেছেন। অর্থাৎ তখন তাকে কিন্তু ভারতীয় নন বলা যাবে না। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি রাইট আনসার হবে অপশন সি, খান আব্দুল গফর খান। তিনি হচ্ছেন প্রথম ভারতীয় নন এমন কেউ যিনি ভারতরত্ন পেয়েছিলেন। এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, 2 নম্বর প্রশ্ন, যে ভারতীয় নন এমন কতজন ভারতরত্ন পেয়েছিলেন? তখন উত্তর হবে 2 জন, 3 জন কিন্তু নয়। মনে রাখতে হবে এরা মাদার টেরেসা তখন ভারতীয় হয়ে গেছেন, তারপরে নোবেলটা পেয়েছেন। নেক্সট যেটা প্রশ্ন আসে, যে ভারতরত্ন এই যে পুরস্কারটা কবে থেকে দেওয়া চালু হয়েছে, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসে। ভারতরত্ন দেওয়া চালু হয় 1954 সালে, এবং সেই সময় প্রথমবারের জন্য 3 জন এই পুরস্কারটা একসাথে পেয়েছিলেন। সেখান থেকেও প্রশ্ন আসে যে কারা কারা পেয়েছিলেন, বা 4টে অপশনে বলে দেবে যে এদের মধ্যে কে পাননি। প্রথমে যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন ভারতবর্ষের সেই সময় উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনজি। 2 নম্বর যিনি পেয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং 3 নম্বর হচ্ছেন আর ভেঙ্কট রমন। এরা কিন্তু প্রথমবারের জন্য ভারতরত্ন পান। আর এটা থেকে আমরা আরেকটা ভারতরত্নের বৈশিষ্ট্য বুঝতে পারছি, যে ভারতরত্ন পেতে গেলে ভারতীয় হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কারণ ভারতীয় নন এমন কেউ ভারতরত্ন পেতে পারে। নেক্সট আমরা যে প্রশ্নটা দেখব, 2 নম্বর প্রশ্ন, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ সতীশচন্দ্র সামন্ত, অপশন বি সতীশচন্দ্র বসু, অপশন সি সতীশচন্দ্র সান্যাল অ্যান্ড ডি সতীশচন্দ্র মুখোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডন সোসাইটি এবং ডন পত্রিকা বলে একটা ছিল, দুটোরই প্রতিষ্ঠাতা একই জন। আমরা বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের ঠিক আগে থেকে আমি বলেছিলাম ওই সময় বহু পত্রিকা এবং প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলো কিন্তু মুখস্থ করবেন। ডন সোসাইটি, যুগান্তর, অভিনব ভারত, মিত্র মেলা, এই ধরনের প্রশ্ন আসে। যাই হোক, আজকের প্রশ্ন যেটা, জন সোসাইটি, এটা প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। যদি আসতো ডন পত্রিকা, সেখানেও উত্তর হতো সতীশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এবং একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ডুরান্ড কাপ 2024 কে জয়লাভ করলো? খুব ইম্পর্টেন্ট, এবং রিসেন্টলি এই খেলাটা হয়ে গেল ডুরান্ড কাপ, আমরা জানি। অপশন এ মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাব, অপশন বি ইস্ট বেঙ্গল স্পোর্টিং ক্লাব, অপশন সি গোয়া ফুটবল ক্লাব অ্যান্ড ডি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেক ফুটবল প্রেমী মানুষজন যারা ডাব্লিউবিপি কেপির জন্য পড়াশোনা করছে, আমরা আশা করছি যে এই খেলাটা প্রত্যেকেই দেখেছিলে। সেই খেলাটাতে অবশ্যই আমরা জানি যে মোহনবাগান যাই হোক হেরে যায়, এবং সেখানে জয়লাভ করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্রথমবারের জন্য মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপ জয়লাভ করল। ফলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও প্রশ্ন আসবে। নেক্সট যেটা দেখব, 4 নম্বর, সোডা ওয়াটারের মূল উপাদান কি? একটা জেনারেল সায়েন্সের প্রশ্ন। অপশন এ হাইড্রোজেন ও জল, অপশন বি অক্সিজেন ও হাইড্রোজেন,
অপশন সি জল ও কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ডি জল ও অক্সিজেন। সোডা ওয়াটার থেকে খুব প্রশ্ন আসে, সোডা ওয়াটারের মূল উপাদান কি বা সোডা ওয়াটারের কাজ কি। সোডা ওয়াটারের মূল উপাদান মনে রাখতে হবে অবশ্যই জল এবং কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ জলের মধ্যে অধিক চাপে কার্বন ডাই অক্সাইডকে দ্রবীভূত করে রাখা হয়, এটা হচ্ছে সোডা ওয়াটার, আর জল এবং কার্বন ডাই অক্সাইড। নেক্সট এটা দেখব, পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, দিল্লির আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? অপশন এ মোহাম্মদ বিন তুগলক, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি আকবর অ্যান্ড ডি ইব্রাহিম লোদি। যখনই দেখবেন এই আলাই লেখা আছে বা আলাই দরওয়াজা লেখা আছে, আলাই থেকে মনে রাখবেন আলাউদ্দিন, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। এইভাবে মনে রাখবেন, আলাই দরওয়াজা আলাউদ্দিন, আলাই থেকে আলাউদ্দিন। নেক্সট এটা দেখব 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়? খুব ইম্পর্টেন্ট। অপশন এ পুনে, অপশন বি দিল্লি, অপশন সি কলকাতা অ্যান্ড ডি বেঙ্গালুরু। আমরা জানি যে যে 1900 পর যেটা আমি একটু আগে বললাম বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলন, ঠিক তারপর থেকে কিন্তু জাতীয় যে শিক্ষা কমিশন এই সমস্ত বিষয়গুলো প্রতিষ্ঠিত থাকে। ভারতীয়রা বিভিন্নভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন বিদ্যালয় তৈরি করেন। সেই সময় 1916 সালে ধান্ত কেশব কার্ভে, ধান্ত কেশব কার্ভে এইটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পুনেতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এই ডেটটা আসে, সালটা কত সালে? 1916 সালে। এবং কে প্রতিষ্ঠা করেন? ধান্ত কেশব কার্ভে, এটাও আসে। তার রাইট আনসার অপশন এ পুনে। নেক্সট যেটা দেখব 7 নম্বর, একটা কম্পিউটার রিলেটেড প্রশ্ন। এই ধরনের প্রশ্নও কিন্তু বর্তমান পরীক্ষায় আছে। অপশন 7 নম্বর প্রশ্ন, উইন্ডোজ এক্সপ্লোরার হলো একটি, এটা কিসের উদাহরণ, কিসের এক্সাম্পল? অপশন এ ওয়েব ব্রাউজার, অপশন বি নেটওয়ার্ক, অপশন সি ড্রাইভ অ্যান্ড ডি ফাইল ম্যানেজার। আমরা প্রত্যেকেই জানি যারা মোটামুটি কম্পিউটার ব্যবহার করি যে উইন্ডোজ এক্সপ্লোরার হচ্ছে একটা ফাইল ম্যানেজার, মূলত বিভিন্ন তথ্য মানে ফাইল রাখা, ডিলিট করা, এডিট করা এই সমস্ত বিষয়ে কাজে লাগে। অবশ্যই এটা হচ্ছে ফাইল ম্যানেজারের উদাহরণ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 8 নম্বর প্রশ্ন, আলমাটি বাঁধ কোন নদীর ওপর তৈরি হয়েছে? অপশন এ কৃষ্ণা, অপশন বি মহানদী, অপশন বি তোরসা অ্যান্ড ডি গোদাবরী। আলমাটি বাঁধটা খুব ইম্পর্টেন্ট, কারণ আলমাটি বাঁধটা মূলত তৈরি হয়েছিল 2005 সালে, এবং এই আলমাটির বাঁধের একটা নিক নেম আছে, সেটাকে বলা হয় লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ, অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রী। আমরা জানি সেই লাল বাহাদুর শাস্ত্রীর নামে এই লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ বলা হয় আলমাটি বাঁধ। তাহলে আলমাটি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? রাইট আনসার অপশন এ কৃষ্ণা নদীর ওপর। যদি স্টেটের কথা বলে তখন হবে কর্ণাটক, কোন রাজ্যে আছে তখন হবে কর্ণাটক। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, ভারতের অচিরাচিরিত শক্তি মন্ত্রকের সদর দপ্তর কোথায়? অর্থাৎ হেডকোয়ার্টার থেকে প্রশ্ন। অচিরাচরিত শক্তি ব্যাপারটা বর্তমানে খুব নিউজে আছে। আমরা জানি যে বর্তমানে চিরাচরিত শক্তির যে কমে আসা, সেই থেকে অচিরাচরিত শক্তির ব্যবহার, এই বিষয়ে প্রচণ্ড জনসমাজে প্রচার চলছে যাতে মানুষ অচিরাচরিত শক্তি ব্যবহার করে। তার যে হেডকোয়ার্টার সেটা কোথায়? অপশন এ দিল্লি, অপশন বি কোজিকোড, অপশন সি কচ্ছ অ্যান্ড ডি খাম্বাত। মনে রাখতে হবে যে অচিরাচরিত শক্তির হেডকোয়ার্টার অবশ্যই অবস্থিত নতুন দিল্লিতে, নিউ দিল্লি, ইন্ডিয়া। দিল্লিতে অবস্থিত ভারতের অচিরাচরিত শক্তি মন্ত্রকের সদর দপ্তর। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন, ভারত ও নেপাল পঞ্চেশ্বর মাল্টিপারপাস প্রজেক্ট কোন নদীতে অবস্থিত? অর্থাৎ ভারত এবং নেপালের যে পঞ্চেশ্বর মাল্টিপারপাস প্রজেক্ট রয়েছে, পিএমপি, বহুমুখী নদী পরিকল্পনা, সেই জায়গা থেকে প্রশ্ন। অপশন এ গঙ্গা, অপশন বি মহাকালী, অপশন সি কালী অ্যান্ড ডি রাপ্তি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ভারত এবং নেপাল এই যে পঞ্চেশ্বর মাল্টিপারপাস প্রজেক্ট, এটা কোন নদীতে অবস্থিত? মনে রাখতে হবে এই পঞ্চেশ্বর মাল্টিপারপাস প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট ভারত এবং নেপালের ক্ষেত্রে, এবং এটা ভারত এবং নেপালের যে বর্ডার রয়েছে সেই বর্ডারে অবস্থিত নদী হচ্ছে মহাকালী। এই মহাকালী নদীর ওপর তৈরি হয়েছে ভারত এবং নেপালের মধ্যে পঞ্চেশ্বর মাল্টিপারপাস প্রজেক্ট। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন। এটা একটা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটি বলতে পারেন। ভেটো ক্ষমতা সংবিধানে কার ওপর দেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকেই চেষ্টা করবেন। অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যান্ড ডি অ্যাটর্নি জেনারেল। প্রশ্ন হচ্ছে ভেটো ক্ষমতা কি, ভেটো পাওয়ার যেটাকে আমরা বলি সেটা কি? ভেটো ক্ষমতা হচ্ছে কোনো বিল সংসদে পাস হয়ে যাওয়ার পর যখন সেটা প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়, পার্লামেন্ট বলতে অবশ্যই লোকসভা এবং রাজ্যসভা দুটোকে বোঝানো হচ্ছে, তখন সেই প্রেসিডেন্ট সেই বিলটাকে তার ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। মানে তিনি বিলটাতে সই করতে পারেন 1 নম্বর, অর্থাৎ তিনি সই করলেন, ইয়েস। তিনি 2 নম্বরে যে সই না করতে পারেন, নো।
3 নম্বর, তিনি সইটা না করে আপহোল্ড করে রাখতে পারেন, অর্থাৎ দীর্ঘদিন নিজের কাছে রেখে দিতে পারেন। এই যে বিষয়টা, সেইটা হচ্ছে ভেটো পাওয়ার, অর্থাৎ তিনি যা খুশি করতে পারেন। যদিও সব বিলের ওপর এটা ব্যাপারটা নয়, কারণ আমরা জানি যে মানি বিল বা সংবিধান সংশোধন বিল, সেক্ষেত্রে বিভিন্ন নিয়ম আছে। মোটামুটিভাবে সব ভেটো ক্ষমতা সব জায়গায় প্রয়োগ করা যায় না। যাই হোক, মোটামুটি এই যে ভেটো ক্ষমতা যেটা, যে মোটামুটি বিল, যে অর্ডিনারি বিল, সেগুলোর ক্ষেত্রে তিনি সই করতে পারেন, সই নাও করতে পারেন, বা সই না করে রেখে দিতে পারেন। এই যে ক্ষমতা, এটাকে বলা হয় ভেটো পাওয়ার। তাহলে বুঝতেই পারছেন, ভেটো পাওয়ারটা অবশ্যই আছে অপশন বি, রাষ্ট্রপতির। আমি একটু আগেই বললাম, বিল পাস হয়ে যাওয়ার পর যখন ফাইনাল যে অথরিটি রাষ্ট্রপতির কাছে সইয়ের জন্য পাঠানো হয়, তখন তিনি এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। নেক্সট আমরা দেখব 12 নম্বর, মগধের কোন রাজা পাটলিপুত্রে রাজধানী প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন আসে। কারণ মগধ যখন প্রতিষ্ঠা হলো, ষোড়শ মহাজনের পদ মানে ষোড়শ মহাজন পদের মধ্যে মগধের রাজা হর্ষাঙ্ক বংশ প্রতিষ্ঠা হলো। এই হর্ষাঙ্ক ডাইনাস্টির যে রাজা বিম্বিসার, সেই বিম্বিসারের পরেই আসছে তার ছেলে অজাতশত্রু। এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজধানী স্থানান্তর করেছিল। আমরা জানি বিম্বিসার তার প্রথম জীবনে রাজধানী ছিল রাজগৃহতে। রাজগৃহতে তার রাজধানী ছিল। পরবর্তী সময়ে তার ছেলে অজাতশত্রু এই রাজগৃহ থেকে তার রাজধানী স্থানান্তরিত করে নিয়ে গেল চম্পাতে। চম্পাতে পরবর্তী সময়ে আমরা জানি যে উদয়ীন বা উদয়ভদ্র বলে একজন ছিল, তিনি কি করলেন, তিনি আবার নতুন করে একটা নগরী সৃষ্টি করলেন, যেটা কোথায় অবস্থিত, যেটা বর্তমান বিহারের যে পাটনা আছে, সে পাটনায় গঙ্গার যে ধার, সেইখানে পাটলিপুত্র নগরের সৃষ্টি করলেন। অর্থাৎ পাটলিপুত্র বলে একটা নতুন জায়গা তৈরি করলেন। কে তৈরি করলেন না, মানে বিম্বিসার এবং অজাতশত্রুর পরবর্তী শাসক উদয়ন। অর্থাৎ আমরা বুঝতেই পারছি, যেহেতু উদয়ন বা উদয়ভদ্র এই পাটলিপুত্র নগরের সৃষ্টি করলেন, ফলে আমরা বুঝতেই পারছি মগধের প্রথম রাজধানী পাটলিপুত্রে প্রথম স্থানান্তরিত করলো উদয়ন বা উদয়ভদ্র। এইভাবে প্রশ্ন আসতে পারে। বা প্রশ্নটি যেটা প্রথমেই বললাম, যে প্রথম যে রাজা হর্ষাঙ্ক বংশের বিম্বিসার, সে বিম্বিসারের রাজধানী প্রথমে কোথায় ছিল? 2 নম্বর হচ্ছে রাজগৃহ যেটা ছিল, প্রথমে বিম্বিসার নিয়ে গেল রাজগৃহতে, সেখান থেকে অজাতশত্রু কোথায় স্থানান্তর করলেন? এই প্রশ্নটা আসতে পারে। আর 3 নম্বর যেটা প্রশ্ন, যেহেতু পাটলিপুত্র পরবর্তী সময়ে মগধের রাজধানী হলো, সেই পাটলিপুত্র নগরের স্থাপন কে করলেন, বা পাটলিপুত্রের রাজধানীকে স্থানান্তর করলেন? নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন এবং 13 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসস্তূপ কোথায় পাওয়া গেছে? খুব কমন প্রশ্ন। অপশন এ বরোদা, অপশন বি হাম্পি, অপশন সি বিজাপুর, অ্যান্ড ডি গোলকুন্ডা। এই যে বিজয়নগর সাম্রাজ্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য সেই সময় খুব ইম্পর্টেন্ট ছিল। 1336 সালে বিজয়নগর সাম্রাজ্য তৈরি হয়, আমরা জানি হরিহর এবং বুক্কো তৈরি করেছিলেন। এবং পরবর্তী সময়ে এই বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় 1565 সালে। অবশ্যই সেই সময় ভারতে যেটা মূল শাসন, সেটা মুঘলদের হাতে চলে গেছে। সেই সময় তালিকোটার যুদ্ধ হয়েছিল, সেই তালিকোটার যুদ্ধে এই বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। এবং এই যে ধ্বংসাবশেষ যেটা পাওয়া গেছে, সেটা হচ্ছে হাম্পিতে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো, এই যে হাম্পি কথাটা বলছি, এই হাম্পি শহরের যে বা জায়গার একটা ছবি বর্তমানে ভারতীয় মুদ্রায়, মানে ভারতীয় যে টাকাগুলো রয়েছে সেখানে দেওয়া আছে। কোন কত মানে কত টাকার মুদ্রায় এই হাম্পির ছবি দেওয়া আছে। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ভালো কার্পাস চাষ কোন মৃত্তিকায় হয়? খুব কমন প্রশ্ন, এবং বিশেষত পিএসসির যে পরীক্ষাগুলো হয় সেখানে এই প্রশ্নটা বারবার আসে, কার্পাস চাষ কোথায় ভালো হয়? অপশন এ পলি মৃত্তিকা, অপশন বি রেগুড় মৃত্তিকা, অপশন সি লাল মৃত্তিকা, অ্যান্ড ডি ল্যাটেরাইট মৃত্তিকা। আমরা প্রত্যেকেই বুঝতে পারছি কার্পাস চাষ মূলত হয় যেটা, সেটা হচ্ছে ব্ল্যাক সয়েল, অর্থাৎ রেগুড় মৃত্তিকা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। প্রশ্ন আসে রেগুড় মৃত্তিকা কোথায় বেশি দেখা যায়? অবশ্যই বুঝতে পারছি কার্পাস যেখানে চাষ ভালো হয়, অর্থাৎ গুজরাট, মহারাষ্ট্র, এই জায়গাতেই রেগুড় মৃত্তিকা বেশি দেখা যায়, এবং এখানেই কার্পাস চাষ ভালো হয়, গুজরাট এবং মহারাষ্ট্র। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটা আলোচনা করার আগে আরেকবার রিকোয়েস্ট করে রাখছি, অবশ্যই যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি মনে হয় এই ভিডিওগুলো ভালো লাগছে বা আপনাদের যারা বন্ধু যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরও কাজে লাগবে, শেয়ার করে দিতে পারেন। আর আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সমস্ত ধরনের ভিডিও আপলোড করা হয়, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। 15 নম্বর প্রশ্ন, আরবিআই কত সালে জাতীয়করণ করা হয়, অর্থাৎ আরবিআই ন্যাশনালাইজেশন কবে হলো? অপশন এ 1935, অপশন বি 1949, অপশন সি 1969, অ্যান্ড ডি 1955। আরবিআই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট দুটো সাল হলো 1935 এবং 1949। 1935 কেন না, এই সময় আরবিআই এস্টাবলিশ হলো। আমরা জানি 1934 সালে যে আরবিআই অ্যাক্ট, সেই অনুযায়ী 1935 সালে আরবিআই প্রতিষ্ঠা হয়। 1949 সালে 1 জানুয়ারি আরবিআইকে ন্যাশনালাইজ করা হয়।
এবং 1969 সালে ইম্পর্টেন্ট ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে এই সময় অনেকগুলো ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয় এবং এই সময় থেকে তার কিছুদিন পরেই আমরা দেখব পরবর্তী 20 বছর বাদ এলপিজি স্টার্ট হয়ে যাবে অর্থনীতিতে। সেই এলপিজি নিয়ে আলাদা আমরা আলোচনা করেছিলাম এবং 1955 সালে ইম্পর্টেন্ট, কারণ এই সময় এসবিআই প্রতিষ্ঠা হয়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আলাদা ইতিহাস আছে আমরা জানি। সেই 1800 সালে তৈরি, 1840 সালে তৈরি হয়। তিনটে প্রেসিডেন্সি, তিনটে ব্যাংক ছিল। সেই ব্যাংকগুলোকে পরবর্তী সময় 1922 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া করে দেওয়া হলো এবং সেটা পরবর্তীতে 1955 সালে এসবিআই হলো। এই জায়গা থেকে আমার একটা হোমওয়ার্ক থাকলো, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি যেটা বললাম না, সেটা হচ্ছে 1969 সালে কতগুলি ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। এখান থেকে প্রশ্ন আসে, সংখ্যাটা দিয়েও প্রশ্ন আসে যে কতগুলো ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হলো। যাই হোক, আজকে তো সেটা দুটো হোমওয়ার্ক থাকলো। অবশ্যই যদি আপনারা পারেন চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।